নমস্কার, হেলথ লাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথ লাইনে আজকের একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো খুব একটা কমন মনে হয়, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা অনেক কিছু দেখি আমাদের চারপাশে। বহু মানুষ বেশ কিছু রোগের শিকার, এবং সেই রোগগুলো দেখে তার সম্পর্কে শুনে আমরা অনেকটাই জেনে গেছি যে কোনটা কি ধরনের রোগ হয়তোবা, কিন্তু কিছু কিছু মিথ আছে। সুতরাং এই মিথগুলোকে কাটাতে পারেন কিন্তু একজন ফিজিশিয়ান, একজন অর্থোপেডিক, কখনো বা একজন মেডিসিনের ডক্টর, কখনো বা দেখা যায় যে বিভিন্ন রকম সেক্টরে যারা যারা জুড়ে আছেন, কখনো একজন সার্জন। অর্থাৎ আপনার কি সমস্যা হয়েছে, সেই সমস্যার যে যে বিশেষজ্ঞ তিনি সেই রোগটিকে সুনিপুণভাবে কিন্তু সারিয়ে তুলতে পারেন এবং আপনাকে গাইড করতে পারেন আপনার কি প্রবলেম, কি ধরনের সমস্যা এবং তার থেকে প্রতিকার কি করে সম্ভব, আপনি কি করবেন। আজকের বিষয়টা অস্টিওআর্থারাইটিস, ভীষণ কমন টপিক। রাস্তায় বেরোলে আমরা দেখতে পাই বা বাড়িতে এমন কিছু মানুষ আছেন যারা চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে নানা রকম আওয়াজ করছেন, খুব কষ্ট হচ্ছে তাদের। সেই আওয়াজগুলো আমরা শুনতে পাই, আমরা নিজেরাও কষ্ট পাই যে সত্যি মানুষটি কত কষ্ট পাচ্ছে। কিছু কিছু পয়সার চেঞ্জ হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রত্যেকেই কিছু মানুষ, এবং আজকের সময় দাঁড়িয়ে একটু যারা এজেড, সেই বেশি সংখ্যার মানুষটি যদি আমরা দেখতে পাই, তারা কিন্তু তাদের পয়সার চেঞ্জ করে ফেলছেন তাদের ব্যথার জন্য, যন্ত্রণার জন্য। আমরা কি বলি না, জয়েন্টে যখনই পেইন হচ্ছে আমরা বলছি আর্থারাইটিস। এই আর্থারাইটিসের বিভিন্ন ভাগ, তার মধ্যে একটা অবশ্যই অস্টিওআর্থারাইটিস, যে বিষয়ে আমরা কথা বলবো, এটা কি, কেন হয় এবং প্রতিকার কি করে সম্ভব। এই বিষয়ে বিশদে যিনি আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মুদিত নিমানি। আমাদের আজকের বিষয় অস্টিওআর্থারাইটিস, যেটা বললাম। ডক্টর মুদিত নিমানি একজন অর্থোপেডিক সার্জন, সুতরাং তিনি সঠিকভাবে গাইড করতে পারবেন এই অস্টিওআর্থারাইটিসটা নিয়ে। অনেক স্বাগত ডক্টর আপনাকে। গুড আফটারনুন। আজকের একটা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাল রেখে আমরা এগিয়ে চলেছি, আমরা অনেক অত্যাধুনিক হয়ে উঠেছি বিভিন্নভাবে, এবং আমরা নিজেরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবো তার জন্য নানা রকম ট্রিক্স ফলো করে থাকি। কিন্তু শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধে যায় একবার, সেক্ষেত্রে আমরা ডক্টরের কাছে গিয়ে সাজেশন নিতে পারি, ট্রিটমেন্ট নিতে পারি, কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে পারি না। চলাফেরা কথার মধ্যে দিয়ে সেই কষ্টটা বারবার সামনে আসে। আজকে যেহেতু বেসিক্যালি আমরা অস্টিওআর্থারাইটিস নিয়ে কথা বলছি, আর্থারাইটিস টার্মটা প্রত্যেকে জানে, মুখে মুখে ফেরে। অস্টিওআর্থারাইটিসটা বেসিক্যালি কি, কি ধরনের আর্থারাইটিস এটা? আর্থ্রাইটিস বেসিক্যালি হলো ঘষা। আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট থাকে, যেখানে জোর থাকে, যেখানে মুভমেন্টস হয়। তো আর্থ্রাইটিস যেটা হয়, আর্থ্রাইটিস হলো ঘষা, জোর ঘষে যাচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে, দ্যাট ইজ আ মেকানিক্যাল পার্ট অফ আর্থ্রাইটিস। যে ধরনের আমরা হাঁটাচলা করি, চলাফেরা করি, যাই করি, আমাদের হাড় ঘষে, অ্যান্ড ধীরে আস্তে আস্তে করে উইথ এজ কি হয়, ওই হাড়টা ঘষতে থাকে। অ্যান্ড যখন ওই বেশি ওয়্যার হয়ে যায় তখন আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। ওটা মেকানিক্যাল পার্ট হলো, আর ব্যাকগ্রাউন্ডে আর কোনো রোগ ডিরেক্টলি ইনভলভড নেই, সেরকম জায়গায় হয়। অস্টিওআর্থ্রাইটিস সবার হয়, যখন কি বলবো বয়স বাড়ে তখন সবারই অস্টিওআর্থ্রাইটিস, আপনার হবে, আমার হবে, সবারই হবে। এটা খুবই কমন একটা প্রবলেম। অস্টিওআর্থারাইটিস এই যে বললেন, বয়সের সাথে একটা রিলেট করে যাচ্ছে, বয়স বাড়ে, এবং যেহেতু বলছেন যে মানে ঘষা খাওয়া, মানে হাড়ে হাড়ে যে ঘষাটা খাওয়া, যে কারণে আর্থারাইটিস, যে কারণে অস্টিওআর্থারাইটিস, যে কারণে পেইন, এটা কি শুধুমাত্র এজের কারণেই হয় না কোনো প্রফেশনের সাথে, বেশ কিছু প্রফেশনের সাথে যুক্ত আছে মানুষ, তাদেরও হতে পারে? হতে পারে। যারা বেসিক্যালি ফিজিক্যাল লেবার বেশি করে, যাদের ওজন তোলার কাজ থাকে, ডেইলি ওয়েজ লেবার, মজদুরি করে, কার্পেন্টার আছে, ওদের আমরা দেখেছি যে চান্সেস বেশি থাকে। আনাদার লোক যাদের বেশি আদার হলো স্পোর্টস পারসনস, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এতটাই বেশি যে ওদের জয়েন্টে খুব বেশি লোড পড়ে। তো ওই লোকেদেরকে আমরা দেখি যে আর্থ্রাইটিসের অনসেট খুব তাড়াতাড়ি হয়, নর্মাল লোকেদের থেকে একটু বেশি। আনাদার রিজন হলো যে যদি আপনার মা বাবার ছিল আর্থ্রাইটিস বা উনি ভুগছিলেন ওটা নিয়ে, আপনার চান্সেস একটু বেশি হয়ে যায়। ওটা আমাদেরকে খেয়াল রাখতে হয় একটু।
আচ্ছা, মানে একটা জেনেটিক কজ কোথাও জুড়ে আছে। আছে। আচ্ছা, আমরা বেশ কিছু ডিজিজকে এরকম দেখেছি যেটা বংশ পরম্পরায় একজনের থেকে আরেকজনে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস চলছে হ্যাঁ। এই প্রথাটা। তো তারা কি কি লক্ষণগুলো দেখবেন? কেন কি যখন কোনো রোগ শরীরে আসে, যখন কোনো সমস্যা ক্রিয়েট হয়, তখন কিন্তু বেশ কিছু জিনিস জানান দিয়ে যায়, যেগুলোকে আমরা সিমটমস বলে থাকি, লক্ষণ বলে থাকি। একটা মানুষের অস্টিওআর্থারাইটিস হচ্ছে, আর্থারাইটিস মানেই একটা গাঁটে ব্যথা, জয়েন্টস পেইন হচ্ছে, কিন্তু এই অস্টিওআর্থারাইটিস আলাদা করে কি করে বুঝবেন? আর্থ্রাইটিস আমরা বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি, আপনারা নিজেই বুঝতে পারবেন। যদি হাঁটুতে আর্থ্রাইটিস হচ্ছে তখন হাঁটুতে বেশি ব্যথা হবে, মাঝে সাঝে আপনি দেখবেন যে হাঁটু ফুলে যাচ্ছে, ওটা নিজে থেকেই ফুলে গেছে, নিজে থেকেই কমে যাচ্ছে। আপনি হাঁটাচলা করতে আপনার অসুবিধা হচ্ছে, আপনি আগে ধরুন 1-2 কিলোমিটার খুব ইজিলি হাঁটতে পারতেন, এখন আপনি 200-500 মিটার হাঁটলেই আপনার ব্যথা হয়ে যায়, আপনাকে বসতে হয় কিছুক্ষণ, বসলে একটু আরাম হয়। আর্থ্রাইটিস আরও একটা ফেনোমেনন থাকে যেটা আমরা বলি মুভি থিয়েটার ফেনোমেনন, যেটা হয় যে আমরা মুভি থিয়েটারে খুব 2 ঘন্টা বসি, তারপর যখন উঠছি তখন খুব বেশি ব্যথা হচ্ছে। তো ওই ফলে এই ফেনোমেননকে আমরা মুভি থিয়েটার ফেনোমেননও বলি। চেয়ার থেকে উঠতে গেলে আপনার বেশি কষ্ট হচ্ছে, সিঁড়ি থেকে নামতে গেলে কষ্ট হচ্ছে, ভাঙতে আপনি তাও পাচ্ছেন, নামতে গেলে আপনার বেশি কষ্ট হচ্ছে। এই কয়েকটা জিনিস আমরা দেখি যে ইট ইজ ভেরি স্পেসিফিক অস্টিওআর্থ্রাইটিসে হয়। সত্যি তাই, মানে এটা কিন্তু ভীষণ পেইনফুল একটা সিচুয়েশন। বেশিরভাগ ওয়েট বিয়ারিং পার্ট যেটাকে বলছি, শরীরের ভারটাকে বহন করছে, নি জয়েন্টস ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং এই ক্ষেত্রে মানুষকে দেখা যায়, বহু মানুষকে, মানে বেশিরভাগ মানুষ যারা রয়েছেন বাড়িতে, ঘরে কিংবা বাইরে রয়েছেন, তারা 2 পা 4 পা হাঁটলেই তাদের পয়সা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচন্ড পেইনফুল একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর বেসিক্যালি যেটা থাকে, রিস্ক। তো এর ক্ষেত্রে কি কোনো আদৌ রিস্ক ফ্যাক্টর আছে? আমাদের পশ্চার কারেকশনটা খুবই জরুরি। তো ইফ উই মেনটেন গুড পশ্চার, যদি আমরা ভালোভাবে ফিজিক্যাল এক্সারসাইজেস করি, স্ট্রেচিং করি, যোগা করি, এই সব ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা একটু ডিলেও করতে পারি। আরেকটা জিনিস যেটা অস্ট্রিওআর্থ্রাইটিসে অনেক হয় যে আমরা অনেক ইয়াং লোকেদেরকে দেখছি যারা হাঁটু কটকট করছে, তো ওটা নর্মালি ইট ইজ আ ভেরি আর্লি সাইন যে অস্ট্রিওআর্থ্রাইটিস বা সেরকম কিছু হতে পারে। তো ওই জায়গায় যখন কিছু হয়, আমরা যদি যোগা করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, ওটা দিয়ে অনেকটাই ইম্প্রুভ হয়। ফিজিক্যাল এক্সারসাইজ বলতে গেলে লোড বেয়ারিং নয়, মানে ওয়েটস তোলা নয়, রানিং হলো, রানিং থেকে বেশি ওয়াকিং হলো, সিঁড়ি ওঠা নামা হলো, ওটা আপনাকে হেল্প করবে। একটা জায়গায় ভীষণ কনফিউশন ডক্টর এক্ষেত্রে। মানুষ বলছে যে হাঁটাটায় একটা স্পিড রাখতে হবে প্রত্যেক দিন, যেটা খুব ভালো এক্সারসাইজ। এবার আপনি যেটা বলছেন যে এই যে হাড়ে হাড়ে ঘষা এবং হাঁটতে যাচ্ছে যে কোনো জায়গায় যে জয়েন্টস গুলো থাকে, ন্যাচারালি ঘষা খাবেই। এবং যারা বলা হয় যে এক্সারসাইজ করাটা শরীরের জন্য খুব ভালো উপযোগী, এক্সারসাইজ করতে গেলেও কিছু এক্সারসাইজের মধ্যে এটাও, জিমে এক্সারসাইজ করছে, সেটা ওয়াকিং হোক, মানে যেগুলো ইউজ করছে, যে যে ইনস্ট্রুমেন্টের সাথে যারা প্র্যাকটিস করছে, রান প্র্যাকটিস করছে, দৌড়চ্ছে, তো সেক্ষেত্রে তো অনেকবার ঘষা খাচ্ছে দুটো জয়েন্টস। তো তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি থাকে যাদের হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে। এই ব্যাপারটা কি আছে? ওকে, সো আমাদের গাঁঠে বেসিক্যালি কি হয়, একটা বোন এইদিকে হলো, একটা বোন নিচে হলো, তার মাঝে একটা লুব্রিকেশন থাকে, যেটা আপনি একটা মেশিন ধরুন, তো মেশিনে কি হয়, একটা গিয়ার থাকে, গিয়ারের মাঝে ওখানে একটা লুব্রিকেশন থাকে। সো যখন আমরা ওই লুব্রিকেশন যেটা হয়, ওটা ওই কার্টিলেজটা আর হাড়কে প্রোটেক্ট করার জন্য হয়। নাও আমরা যখন বেশি লোড দিচ্ছি, মানে বেশি ওজন তুলছি, ধরুন নর্মালি আপনি 2 কিলো 3 কিলো তুলতেন, এবার আপনি হঠাৎ 10 কিলো 15 কিলো তোলা স্টার্ট করে দিয়েছেন। তো যে মানুষ 2 কিলো 3 কিলো দিয়ে এক্সারসাইজ করছে বা কাজ করছে, অ্যান্ড যে মানুষ ধরুন 15 কিলো দিয়ে কাজ করছে, দুজনের তফাৎ আছে। 2 কিলোস 3 কিলোস ইজ গুড ফর ইয়োর জয়েন্টস, আর এই যখন 10-15 কিলো বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, ওটা বেশি লোডিং করে দিচ্ছে, ওটা ব্যাড, দ্যাট ইজ ব্যাড ফর দ্য জয়েন্ট। মুভমেন্ট ইজ গুড, বাট বেশি লোড দেওয়াটা ভালো নয়। অনেকটাই ডিপেন্ড করছে এক একজন মানুষ কি কি কাজের সাথে যুক্ত আছে, একটা প্রফেশনাল রিজন যেমন রয়েছে, তার সাথে সাথে যে আপনি যে পয়সাটা ফলো করছেন বা আমি যে পয়সাটা ফলো করছি, এর উপরও কিন্তু ডিপেন্ড করে বেশ কিছু যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে অস্টিওআর্থারাইটিস একটা বোঝাই যাচ্ছে। তো আচ্ছা ডক্টর, একটা বিষয়
এখন ভীষণ ফাস্ট লাইফ, প্রচন্ড পরিমাণে ফাস্ট লাইফ, সেক্ষেত্রে একটা ফুড হ্যাবিটের ব্যাপার আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লাইফস্টাইল, আমরা লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজ বেশ কিছু পেয়েছি। এক্ষেত্রে কি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কি লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে? তার লাইফস্টাইল কিভাবে মেনটেন করছে তার উপর ডিপেন্ড করে কি এর গ্রেড চেঞ্জ হতে পারে? একদম হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস যেটা হলো ওটা মেইনলি একটা লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজ আছে। আপনি এটা খুবই জরুরি একটা জিনিস, যে জানোয়ারগুলো চার পায়ে হাঁটাচলা করে ওদের অস্টিওআর্থ্রাইটিস হয় না, মানুষের হয়। কারণ আমাদের যে হাঁটু আছে ওটাতে পুরো লোড পড়ছে, তাই জন্য আমরা দেখি যে মানুষদের হয়, অন্য জানোয়ারদের হয় না। বিড়ালকে হয় না অস্টিওআর্থ্রাইটিস, কুকুরকে হবে না অস্টিওআর্থ্রাইটিস, মানুষকে হবে। ওটা কেন হয়? আমাদের লাইফস্টাইলের জন্য। আমরা কি করি? উই ইট আনহেলদি ফুড, ওটা খুবই একটা মেজর কারণ। আনহেলদি ফুড খেয়ে আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের ওয়েট বাড়ছে। যেহেতু ওয়েট বাড়ছে, হাঁটুর ওপর ওয়েট বাড়ছে আর লোডিং বাড়ছে। ওটা দিয়ে কি হয়? হাঁটু বেশি আগে ঘষে যায়। দ্যাট ইজ ওয়ান। আনাদার থিং যেটা আমরা দেখছি হলো স্মোকিং, অ্যালকোহল। এইসব জিনিস সব, যেই ডিজিজ না হোক, ওটা স্মোকিং অ্যান্ড অ্যালকোহল দিয়ে বাড়ে, ওটা খারাপ করে। দ্যাট ইজ আনাদার থিং যেটা আমাদেরকে দেখতে হয়। থার্ড যেটা আমরা করছি, যে আমরা এখন বাচ্চাদেরকেও দেখি ওরা বাড়িতে বসে থাকে, খেলাধুলো করতে বেরোয় না। তো যারা বাড়িতে থাকে, সিডেন্টারি লাইফস্টাইল আছে, ওয়ার্ক ফ্রম হোম বা ডেস্ক জব আছে, ওদের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাপার্ট ফ্রম অস্টিওআর্থ্রাইটিস অনেক কটা ডিজিজেস হয়, ডায়াবেটিস এটসেট্রা সব হয়। অস্টিওআর্থ্রাইটিস ওই পুরো একটা গ্রুপের মধ্যে আর একটা ডিজিজ আছে, যেটা আমরা যদি মানে কাজ না করি বা বাইরে না বেরোই ওটা বাড়ে। ওটা আমাদেরকে লাইফস্টাইল যেটা আছে ওটা যতদূর আমরা ঠিক না করতে পারি, অস্টিওআর্থ্রাইটিস বাড়বে। ওটা খুবই জরুরি একটা কম্পোনেন্ট অস্টিওআর্থ্রাইটিস ঠিক করার জন্য। অস্টিওআর্থ্রাইটিস একটা মানুষের হলো, সেখানে সে কি কি প্রবলেম সাধারণত ফেস করতে পারে? এক তো তার দেখা যাচ্ছে যে তার পয়সার প্রবলেম হচ্ছে, তার চলতে কষ্ট হচ্ছে, এছাড়া অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি যেটা হচ্ছে ওয়্যার এন্ড টেয়ার হচ্ছে না। এবার যখন হাড় ঘষে যাচ্ছে তখন প্রবলেমটা কি হয়? দ্যাট হাড়ের এক দিকটা বেশি ঘষে গেছে, অন্য দিকটা এত ঘষেনি, তখন আমাদের ডিফর্মিটি হয়ে যায়, হাঁটু বেঁকে যায়। আর যখন হাঁটু বেঁকে যায় আমাদের ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়। যখন ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়, আমরা চলাফেরা করতে, ইভেন বাড়িতে চান্সেস হয়ে যায় যে আমরা পড়ে যাব। আর এই অস্টিওআর্থ্রাইটিস একটা ওল্ড এজের জন্য হয়, আর উইকও হয়ে যায় হাড়। তো যখন এই মানুষ পড়ে যায়, ওদের অন্য কোথাও একটা ফ্র্যাকচার হওয়ার চান্স খুব বেশি হয়ে যায়। আর দেন দ্যাট বিকামস আ বিগার প্রবলেম ট্রিট করতে, কারণ হাঁটু অলরেডি খারাপ হয়ে গেছে অ্যান্ড তার সঙ্গে আরেকটা হাড় ভেঙে গেছে। তো ইট ক্রিয়েটস মোর প্রবলেম। আর আমাদের যেটা সার্জারির পর রিহ্যাবিলিটেশন হয়, ওটা আরও একটু আমাদেরকে দেখে বুঝে শুনে করতে হয়। তো এটা সবচেয়ে বড় প্রবলেম, মানে ব্যালেন্সটা একদম চলে যায়, মানুষ যে কোনো সময় পড়ে যেতে পারে, হাঁটু বেঁকে যায়, কসমেটিক প্রবলেম হলো, হাঁটু ফুলে যায়, মাঝে সাঝে এত ব্যথা হয় যে আপনি পুরো দিন কিছুই করতে পারছেন না, বা বিছানা থেকেই উঠতে পারছেন না। আপনার বাড়িতে আছেন, আপনি সেকেন্ড ফ্লোরে থাকেন ধরুন, আপনি নিচে নামতে পারবেন না। অনেক প্রবলেমস হয় যেটা ওদেরকে ফেস করতে হয়। অ্যান্ড শর্টনিং হয়ে যায়, আপনার স্পাইনের ওপর লোড বেশি হয়, আপনার হিপসের ওপর লোড বেশি হয়, আপনার পশ্চার খারাপ হয়ে যেতে পারে। এটা একটা খুবই বড় কি বলবো সিন্ড্রোমের মতো বলতে পারবেন আপনি, যে হাঁটু খারাপ হলো, তার ফলে স্পাইনও খারাপ হয়ে গেলে তার ফলে আপনি পড়ে যেতে পারেন, আপনার ব্যালেন্স খারাপ হলো, আপনার লাইফটা অনেকটাই আপনাকে মডিফাই করতে হলো। আমার মনে হয় যে লাইফ যেটা আমাদেরকে চেঞ্জ করতে হয়, লাইফস্টাইলটা চেঞ্জ করতে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ফলে, ওটাই দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসার্ন। অস্টিওআর্থ্রাইটিস কোথায় কোথায় হতে পারে শরীরে? অস্টিওআর্থ্রাইটিস একটা কালেকটিভ টার্ম, ওটা যে কোনো গাঁটে হতে পারে। সবচেয়ে কমন হলো হাঁটু, তাছাড়া হিপে হতে পারে, শোল্ডার্সে হতে পারে, এলবোতে হতে পারে। অনেক লোকেদের যারা ফাইন কাজ করে, আর্টিস্ট বা মিউজিশিয়ান, ওদের আমরা দেখেছি যে ছোট ছোট হাড়ে, এখানেও আঙ্গুলে হতে পারে বা রিস্টে হতে পারে, সব জায়গায় হতে পারে। ওয়্যার অ্যান্ড টেয়ার আছে, যেহেতু আর্থ্রাইটিস ইজ ওয়্যার অ্যান্ড টেয়ার, তো ওটা বেসিক্যালি শরীরের যে কোনো গাঁট হলো ওই জায়গায় হতে পারে। আপনার স্পাইনেও হতে পারে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলি, ওটাও একটা রিলেটেড ফল অফ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য স্পাইন লিডস টু স্পন্ডাইলোসিস, যেটা আমরা সবাই ভুগি আজকাল।
হাঁটুতে হতে পারে, অ্যাঙ্কেলে হতে, অনেক গাঁঠে হতে পারে, এভরি আচ্ছা। জয়েন্ট। এই তো একটা ভীষণ পেইনফুল একটা কন্ডিশন, এবং যে কোনো মানুষের হতে পারে, যারা একটু এজেড আছে, মেল ফিমেল সবার হতে পারে। তারপরেও ডক্টর, একটা মানে মানুষ যখন দেখছেন যে তিনি চলতে পারছেন না, এবং বেসিক্যালি যে পেশেন্টগুলো আসছে অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে যাদের, তারা কি করণীয়, কিভাবে তারা লাইফস্টাইলকে মডিফাই করলে এই অস্টিওআর্থারাইটিস ঠিক হতে পারে? ওকে, তো লাইফস্টাইল মডিফিকেশন একদম ফার্স্ট স্টেপ হলো অস্টিওআর্থ্রাইটিস প্রিভেন্ট বা ট্রিট করার জন্য। তো লাইফস্টাইল মডিফিকেশন কি হলো, যেটা আমি বললাম, স্মোকিং, অ্যালকোহল, এটা বন্ধ করতে হবে একদম প্রথম, নো ডাউট অ্যাবাউট ইট। সেকেন্ড যেটা হলো ওয়েট রিডাকশন। আমরা যেটা আমি বললাম, যাদের ওয়েট বেশি আছে তাদের আর্থ্রাইটিস বেশি বাড়ে। তার ফলে আমরা সেটাও দেখেছি যে যতটা আপনি ওয়েট কমাতে পারবেন ততটাই আপনার লোডিং যেটা হাঁটুতে হচ্ছে ওটা কমবে, আর লোডিং কমলে আপনার আর্থ্রাইটিসের চান্সেস বাড়বে। ওয়েট কমানোর জন্য আপনি হেলদি ডায়েট খাবেন, আপনি ওয়াকিং, জগিং, সাইক্লিং, এইসব জিনিস করে, সুইমিং, এই জিনিস করতে পারেন। দ্যাট উইল হেল্প আপনার হাঁটুর হেলথ বা আপনার জোড়ের হেলথ বা গাঁটের হেলথ, ওটা মেনটেন করবে। ওয়াটার থেরাপি খুবই ভালো, সুইমিং থেকে ভালো এক্সারসাইজ হতে পারে না। এবার এজেড গ্রুপে যারা সুইমিং করতে পারে না বা যারা ফলে নামতে পারবে না এভরিডে, ওদের জন্য একটা সাইকেল, যেমন জিমে একটা সাইকেল হয়, সাইকেল খুবই ইউজফুল। ওরা বাড়িতে রাখতে পারেন বা জিম চাইলে জিমে যেতে পারেন, বা যেরকম উনি ভাল লাগে ওদেরকে, দে ক্যান ডু দি এক্সারসাইজেস, যেটা হলো সাইক্লিং। 10 মিনিট সকালে, 10 মিনিট বিকেল, 10 মিনিট রাতে, এত জাস্ট 30 minutes a day will help them reduce the chances of osteoarthritis. তাছাড়া বেসিক্যালি আপনার মুভমেন্ট যতটা করব, মুভমেন্ট, লোডিং বলছি না আমি, আগেন মুভমেন্ট বলছি, মুভমেন্ট যতটা আমরা করব ততটা ভালো। অ্যান্ড যখন আপনার বেশি ব্যথা হয় তখনকার জন্য কয়েকটা জিনিস আমরা করতে পারি। বরফ বা গরম শেক, এটা খুবই হেল্প করে। আচ্ছা। তা লিম্ব এলিভেশন খুবই হেল্প করে। যখন আপনি দেখছেন যে খুব বেশি ব্যথা হচ্ছে, সিঁড়ি ওঠা নামাটা যতটা মিনিমাইজ করতে পারেন, কম করতে পারেন, ততটা কম করবেন। আমরা যেরকম ইন্ডিয়ান টয়লেটসে বসি, সেটা একটু যদি যখন বেশি ব্যথা হচ্ছে ওটা আমরা যদি কম করি, ওটা করলে আমাদের খুবই বেশি সুবিধে হবে, ব্যথাটা কমবে অ্যান্ড লং টার্মে ভালো থাকবে ওটা। সাধারণত ডায়াগনোসিস, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করা হয়, তারপরে ডায়াগনোসিস, তারপরে ট্রিটমেন্ট। কি কি ইনভেস্টিগেশন দিয়ে থাকেন? তো অস্টিওআর্থ্রাইটিস যেটা হলো, আমরা যখন প্রথম পেশেন্টকে দেখেই একটা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আর্থ্রাইটিস আছে। কারণ ফার্স্ট, ওদের হাঁটু একটু ফুলে থাকতে পারে, মোস্টলি আমরা পাই যে একটু ফোলা আছে। সেকেন্ড, ডিফর্মিটি আছে, হাঁটু বেঁকে গেছে। যখন আমরা দেখি যে হাঁটু বেঁকে গেছে, খুবই বেশি চান্স যে ওটা অস্টিওআর্থ্রাইটিসই হবে, আনলেস ওদের অন্য ধরনের কোনো আর্থ্রাইটিস আছে যেটার জন্য আমরা টেস্ট করাবো। থার্ড, আমরা যে দেখি যে ওরা হাঁটু এত মুভ করতে পারছেন না, মানে যদি আমরা পুরো একটা 102 to say 140-150 ডিগ্রিজ বেন্ড করতে পারতাম, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেলে অতটা বেন্ড করতে পারবো না, হাঁটু পুরো সোজা হবে না। তো ওই সব দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা আর্থ্রাইটিস আছে। তারপর আমরা দেখবো যে এটা অস্টিওআর্থ্রাইটিস কিনা। এক্স রে করাতে পারি আমরা, এক্স রে ইজ দ্য প্রাইমারি ডায়াগনোসিস, আর এক্স রে থেকেই আমরা বলতে পারবো যে আর্থ্রাইটিস আছে। কয়েক জায়গায় আমাদেরকে এমআরআই বা সেরকম কিছু করাতে হতে পারে, বাট সব ক্ষেত্রে ওটা রিকোয়ার্ড নয়। আর অন্য ধরনের আর্থ্রাইটিস থেকে আমরা কয়েকটা রক্ত পরীক্ষা করাই, যেরকম আরএ ফ্যাক্টর হয়, অ্যান্টি-সিসিপি হয়, এইসব টেস্ট করাই। বা হাঁটুর ব্যথা অনেকবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়, ভিটামিন ডি খুবই কমে গেছে, ওটা আমরা টেস্ট করাই। বা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, ওটা আমরা টেস্ট করাই। এইসব দেখে আমরা বলি যে আচ্ছা এই কারণে হয়েছে বা অস্টিওআর্থ্রাইটিস আছে, ওটা দেখে সেই ফলে আমরা কি করে করব ট্রিটমেন্ট সেটা ডিসাইড করি। আচ্ছা, এই যে হাঁটুর সমস্যা নিয়ে মানুষের দেখা যায় যে এমন একটা সিচুয়েশন, অনেক সময় নি রিপ্লেসমেন্ট পর্যন্ত করাতে হতে পারছে। মানে কন্ডিশন তো বিভিন্ন রকম থাকে, স্টেজ, এখানে বেসিক্যালি কোন স্টেজে নি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়? ওকে, সো অস্টিওআর্থ্রাইটিস কি হয়, 4 স্টেজ হয়। স্টেজ 1 ইজ খুবই আর্লি আর্থ্রাইটিস, যে হ্যাঁ আপনার হালকা ব্যথা আছে, আপনার হাঁটু মাঝে সাঝে ফুলে যায়, সেটা হচ্ছে, বাট আপনার কোনো ডিফর্মিটি আসেনি, হাঁটু বেঁকে যায়নি, আপনি হাঁটতে পারছেন। আপনি আগে ধরুন 2 কিলোমিটার হাঁটতেন, এখন 1.8 কিলোমিটার হাঁটতে পারছেন, খুব বেশি প্রবলেম হচ্ছে না,
মানে সপ্তাহে ধরুন একদিন বেশি হাঁটাচলা হলো তখন ব্যথা হচ্ছে, সেটা একদম আর্লি স্টেজ। স্টেজ 2 তার থেকে একটু বেশি। স্টেজ 3 হলো আরও বেড়ে গেছে, ডিফর্মিটিস হালকা করে আসতে পারে, বেশি ফুলে বেশি ব্যথা হয় ওই সব জায়গায়। স্টেজ 4 হলো একদম এন্ড স্টেজ অফ আর্থ্রাইটিস, একদম হাড়ে হাড়ে লেগে গেছে, হাঁটু বেঁকে গেছে, আপনি মুভমেন্ট করতে পারছেন না, হাঁটু ফুলেই থাকে। তো নি রিপ্লেসমেন্ট আমরা যেটা দেখি মোস্টলি ওল্ড এজ গ্রুপে করতে হয়। ইয়াং এজ গ্রুপে করাটা আনলেস অ্যাবসলিউটলি রিকোয়ার্ড করা ভালো না, আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড, ওল্ড এজ গ্রুপে আমরাই করি। আর এটা ওল্ড এজ প্লাস লেট স্টেজ, মানে অ্যাটলিস্ট 3 হওয়াটা উচিত। 4 ইজ অ্যান ইন্ডিকেশন, মানে 4 হলে আমরা করবই। 3 এ কয়েক জায়গা আমাদেরকে করতে হতে পারে, যেরকম পেশেন্ট বলছে যে না ডাক্তারবাবু আমি ভালো করে আবার হাঁটতে চাই, আমি সহ্য করতে পারছি না এই ব্যথাটা, তখন অনেকবার আমাদেরকে হয় যে ওকে ফাইন, পেশেন্ট যেহেতু লাইফস্টাইল আবার ইমপ্রুভ করতে চাইছে, তখন আমরা অনেকবার নি রিপ্লেসমেন্টটা করে দিই। আর এই যে ফার্স্ট স্টেজ, যদি একটা মানুষ ফার্স্ট স্টেজে এলো, একটু একটু কিছুটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন এক্সট্রাপ্লেটে বেসিক্যালি, তো সেই সময় দাঁড়িয়ে শুধু উইথ মেডিকেশন নাকি অন্যান্য ট্রিটমেন্টও দিয়ে থাকেন? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিসের জন্য ডিরেক্টলি কোনো মেডিকেশন নেই যেটা ট্রিট করতে পারে। আমরা যা ওষুধ দিই সেটা দিই ব্যথার জন্য। আমরা যেটা ওষুধ দিই সেটা হলো ক্যালসিয়াম ভিটামিন ডি, যেটা বেসিক্যালি আমরা হাড় শক্ত করার জন্য দিই, হাড়ের হেলথ বাড়ানো ইমপ্রুভ করার জন্য দিচ্ছি। ফার্স্ট স্টেজ আর্থ্রাইটিস বা আর্লি স্টেজ আর্থ্রাইটিস ট্রিট করার জন্য একমাত্র জিনিস যেটা আমরা করতে পারি ওটা হলো স্ট্রেংথেনিং অফ দ্য মাসেলস, মানে আমাদের হাঁটুকে মজবুত করা। আমরা এক্সারসাইজ করব, লোডিং করব না, এক্সারসাইজ করব, অ্যান্ড এই স্ট্রেংথটা বাড়লে আমাদের যে হাঁটু হয় ওর ব্যালেন্সটা ইমপ্রুভ হয়। অ্যান্ড যেহেতু মুভমেন্ট বেশ ভালো হচ্ছে অ্যান্ড হাড়ে হাড়ে ঘষছে না, তখন আমরা দেখব যে আর্থ্রাইটিস হবে, যখন আপনার এজ বাড়বে তখন আর্থ্রাইটিস হবে, কিন্তু আমরা ওটা অনেকটাই ডিলে করতে পারবো, হোপফুলি ফর সেভারাল ইয়ার্স, মানে 10, 15, ইভেন 20 বছর আমরা ডিলে করতে পারি ইফ আমরা আর্লি স্টেজেসে ভালো করে ব্যায়াম করি। অনেক সময় এটাও এখন ভীষণভাবে প্রচলিত একটা বিষয় যে মানুষ কিন্তু ইনজেকশন ব্যবহার করছেন। এই যে ইনজেকশন প্রয়োগ করা, হ্যাঁ, এটার এফেক্ট কতটা রয়েছে, আর সাধারণত কোন স্টেজে? এটাও কি প্রথম মানে ফার্স্ট সেকেন্ড ইয়া কোন স্টেজ থেকে ইউজ করে থাকেন? ইনজেকশনস যেটা আমরা দিই ওটা নর্মালি কি, ওটা আমরা যেটা আমাদের টার্মে বলি ওটা হলো ভিসকো সাপ্লিমেন্টেশন, যেটার মানে হলো যে আমি বলেছিলাম যে আমাদের হাড়ের মাঝে একটা লুব্রিকেন্ট থাকে, প্রত্যেক গাঁঠে একটা লুব্রিকেন্ট থাকে, তো আমরা ওই লুব্রিকেন্টটা রিপ্লেস করছি। বেসিক্যালি যেহেতু আপনার হাড় ঘষছে, লুব্রিকেন্ট কম হয়ে গেছে, তাই জন্য আমরা লুব্রিকেন্ট দিয়ে দিই, যেহেতু হাড় আর ঘষে না বা কম ঘষে। সো এবার এটা একটা ফরেন জিনিস হয়, তো এটার ইমপ্রুভমেন্ট ওটা আমরা জাস্ট কয়েকজনের জন্য 6 মাসের জন্য হয়, কয়েকজনের জন্য আমরা দেখি যে 1 ইয়ারের জন্য হয়, কয়েকজন যারা পরে ব্যায়াম ভালো করে ওদের জন্য ইট ইজ ইউজফুল ফর ইভেন মোর দ্যান 3, 4, 5 ইয়ার্স। তো আলটিমেট ট্রিটমেন্ট সব সময় হলো হাঁটুর আশেপাশে যে মাসেলস আছে ওটাকে মজবুত করা, অ্যান্ড তার সঙ্গে আমরা যদি এইরকম ভিসকো সাপ্লিমেন্টেশনের মতো কিছু দিই বা ইনজেকশন দিই, ওটা হেল্প করতে পারে। ওটা লেট স্টেজ বা স্টেজ 4 হয়ে গেলে হেল্প করবে না, কারণ হাড়ে হাড়ে লেগে গেছে, তখন রিপ্লেসমেন্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। ভিসকো সাপ্লিমেন্টেশন বা ইনজেকশন স্টেজ 2 আর্লি স্টেজ 3-তে খুবই হেল্প করে, দিতেই পারি আমরা ইনজেকশন। ওটা ইফ দ্য পেশেন্ট ফিলস কি ওরা পরে ব্যায়াম ভালো করে করবে, তখন দেওয়া যেতে পারে। এবং এটা বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু জনপ্রিয়তাও বলা যায় যে অর্জন করেছে এই থেরাপিটা বেসিক্যালি, কারণ বহু মানুষ কিছু সময়ের জন্য অন্তত পাচ্ছেন একটা ভালো রেজাল্ট। আর অ্যাডগুলো তো বিভিন্ন অ্যাডভার্টাইজ তো রয়েছে, মানুষ জানতেও পারছেন এই বিষয়টা খুব একটা ভালো জায়গা। কিন্তু একটা বিষয় বলি ডক্টর, এই যে নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বহু মানুষের এটা অভিযোগ আছে কখনো কখনো একবারে কিন্তু সবাই যে সাকসেস পাচ্ছেন তা নয়, মানে একবার এইটা কেন হয়? কারণ নি রিপ্লেসমেন্ট বা যে কোনো সার্জারি আমরা করি তার 50% সাকসেস ইজ বিকজ অফ দ্য ডক্টর, যা সার্জারি হয়েছে, অ্যান্ড রিমেনিং 50% যেটা হয় ওটা আপনার অপারেশনের পর আপনার এক্সারসাইজ বা ব্যায়াম কীরকম করে করছেন, ভালো করে ফলো করছেন কি করছেন না, ওটার ওপর ডিপেন্ড করে। অনেক লোকেরা ভাবে যে আমরা
ব্যায়াম একটু পরে করবো, এখন ব্যথা হচ্ছে একটু পরে করব, ব্যথা হচ্ছে একটু পরে করব, যখন ওই ধারণাটা চলে আসে তখন ওদের রিহ্যাবিলিটেশন যেটা হয় ওটা খারাপ হয়ে যায়। অ্যান্ড তখন ওরা দেখবেন যে কয়েকজন 14 দিন 15 দিনে দেখছেন যে ওয়াকআউট ফাকআউট ছাড়া একদম নর্মাল হাঁটা চলা স্টার্ট করেছে, কয়েকজনকে 2 মাস 3 মাস তার থেকে বেশিও লাগতে পারে। তো ওটা নিজের মতো আমাদের নিজের মধ্যেও দেখতে হবে যে আমরা ব্যায়াম কেমন করে করছি। ব্যায়াম ভালো করে করলে নি রিপ্লেসমেন্ট সাকসেস হয়, নি রিপ্লেসমেন্টের সাকসেস রেট ইজ ভেরি হাই। মানে যে লাইফস্টাইলটা ফলো করতে দেওয়া হচ্ছে পোস্ট অপারেটিভ ফেজে, সেটাকে কন্টিনিউ যদি মানুষ ফলো করেন সঠিক ওয়েতে, তাহলে সেখানে একটা খুব ভালো রেজাল্ট তারা পাচ্ছেন। মানে দুটোই ইম্পর্টেন্ট, মানে ফুড হ্যাবিট আপনার কথায় যেটা উঠে এলো, সঙ্গে এক্সারসাইজ থাকতে হবে একটি মানুষ ভালো রেজাল্ট পাওয়ার জন্য। একটা ফ্যাক্টর কিন্তু ভীষণ এখন এই যে ওবেসিটি, এটা একটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর, খুব বড়। ওবেসিটি যারা প্রচন্ড ওবেস, যেহেতু ওয়েট বিয়ারিং এর কথা বলছিলেন আপনি, সেক্ষেত্রে কি অস্টিওআর্থারাইটিসের টেন্ডেন্সিটা আরো বাড়িয়ে দেয় যারা হেভি ওয়েট? একদম। তো যাদের ওয়েট বেশি থাকে তাদের অস্টিওআর্থ্রাইটিসের টেন্ডেন্সি খুবই বেশি। যারা অনেক স্টাডিজ হয়েছে, আমাদের দেশে হয়েছে, বাইরের দেশে হয়েছে, সব জায়গায় আমরা দেখেছি যে মানুষের ওয়েট যতটা বেশি ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু অস্টিওআর্থ্রাইটিস চান্সেস কতটা বেশি হয়। তো আমরা যখন দেখছি যে না আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে আর আমরা নিজে বুঝতে পারি যে না আমার ওয়েট বেশি আছে, তখন আমরা যদি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে ওয়েটটা কমাতে পারি, তখন আমরা দেখবো যে অস্টিওআর্থ্রাইটিস যেই রেটে বাড়ছে ওই রেটটা আমরা অনেকটাই কম করতে পারবো। ওবেসিটি খুবই লিডিং কজ হয়ে গেছে আজকের ডেটে, যে আমাদেরকে ওবেসিটি কম করলে, লাইফস্টাইল চেঞ্জেস আর এইসব করলে আমরা দেখবো যে অস্টিওআর্থ্রাইটিস আমরা অনেক জায়গায় প্রিভেন্ট করতে পারবো, যে অস্টিওআর্থ্রাইটিস হয়নি। ওটা ওবেসিটি হ্যাজ টু বি ট্যাকলড, ওটা না হলে ট্রিটমেন্ট উইল বিকাম ডিফিকাল্ট। ইভেন আফটার যখন আমরা নি রিপ্লেস করে দিই, আমরা বলি যে আপনাদেরকে লাইফস্টাইল ইমপ্রুভ করতে হবে, না হলে যে হাঁটুটা আমরা রিপ্লেস করেছি তার লাইফ যদি 30 বছর বা 35 বছর আছে, ওবেস লোকেদের জন্য ওটা 20 বা 25 বছর হতে পারে। 10 বছর ধরুন কমেই গেছে, ডিরেক্টলি কমে গেছে। সুতরাং একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন মানুষ, উইথ ফুড হ্যাবিট, উইথ এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন অল ওভার। সুস্থ থাকাটা আমাদের প্রত্যেকের মোটো। আর সেক্ষেত্রে অস্টিওআর্থারাইটিস নিয়ে যখন কথা বলছি, আপনি একটা হেলদি লাইফ লিড করতে চাইলে অবশ্যই হাড়ের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, আর সে বিষয়ে অবশ্যই গাইড করবেন একজন বিশেষজ্ঞ, একজন অর্থোপেডিক সার্জন। সুতরাং সচেতন থাকুন, সতর্ক থাকুন। আর আপনাদের সচেতনতামূলক বার্তা নিয়ে আমাদের অনুষ্ঠান হেলথলাইন। ডক্টর, আজকের যে বিষয়টা ছিল, যে বিষয়টা উঠে এলো, আশা করি বহু মানুষ উপকৃত হবে। কারণ ওপারে যারা দর্শক রয়েছেন বেশিরভাগই মানুষ কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এরকম প্রবলেমের শিকার, এবং সেই সঙ্গে নি রিপ্লেসমেন্ট যাদের একেবারে দেখা যাচ্ছে একটা সিভিয়ার কন্ডিশন হয়েছে স্টেজ 4-এ, তারা ভয় পাচ্ছেন। আপনার কথায় উঠে এলো ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব ভালো ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, সুচিকিৎসার মাধ্যমে মানুষ ভালো হয়ে উঠতেই পারবেন। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে জীবন কাটান। নমস্কার।